সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এবং দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এডিটর ইন চিফ এম এ আজিজ। বাম দিকে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ২৪-এর এই আন্দোলনে অন্যতম যোদ্ধা ইমরান হাসান শুভ। প্রিয় দর্শক, দুজন অতিথির মুখ থেকে শুনব ফ্যাসিবাদ নিয়ে। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। ৬৯, ৯০ এবং ২৪-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত ১৬ বছরের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০০৯ ইট ভাটা স্থাপনে নতুন নীতিমালা, তবে নানা অসঙ্গতি, অস্পষ্টতা। অবৈধ ভাটার কথা স্বীকার করলেও বন্ধের দিক নির্দেশনা নেই, নিয়ম মানছে না ভাটা মালিকেরা। ২০১২ হলমার্ক গ্রুপের বিরুদ্ধে প্লট দখলের অভিযোগ, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ ভুক্তভোগীদের। ২০১৩ রাজনৈতিক বিবেচনায় আরও ২ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন, উচ্চ সুদে তহবিল সংগ্রহ করছে আর্থিক প্রতিষ্ঠান। ২০১৪ কেন্দ্র দখল, জাল ভোট নিয়ে শঙ্কায় সিলেটের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। ২০১৫ আদালতের রায় পুরোপুরি মানলে বিএনপির অস্তিত্বই থাকে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ নির্বাচনের আগেই হেরে যায় বিএনপি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই ছাত্রলীগের। ২০১৭ বস্তিতে আগুন, কার্যক্রম নেই ২ সিটি বস্তি উন্নয়ন বিভাগের। ২০১৯ বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বই বাজেয়াপ্ত করে সম্পাদককে তলব করেছে হাইকোর্ট। ব্যাংকের সংখ্যা নিয়ে সমস্যা দেখছেন না অর্থমন্ত্রী। ডলার এক্সচেঞ্জ 84 টাকা ডিসপাইট ইনজেকশন অফ $1.5 billion in 8 months। মত প্রকাশে বাধা, আইন, ভয় ও চাপ, ডিজিটাল নিরাপত্তা আইন। ২০২০ মনোনয়ন পাওয়ায় দুধ দিয়ে ধোয়া মোছা হলো আওয়ামী লীগ নেতার অফিস। দাঁড়াতে পারছে না বেসিক ব্যাংক, ঋণের ৫২% খেলাপি, অনেক গ্রাহক লাপাত্তা। ২০২১ অর্থ সংকটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এলিগেশন অব ডিম্যান্ডিং ব্রাইবস এগেইনস্ট ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি চেয়ারপারসন অ্যাডমিনিস্ট্রেটর রান ডেল্টা লাইফ ফর ড্রপিং কমপ্লেইন্ট উইথ অ্যান্টি কারাপশন কমিশন। ২০২২ জনগণের সমর্থন ছাড়াই সরকার টিকে থাকতে চায়, ডক্টর কামাল। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস কমপ্লেইন্স অ্যাবাউট টর্চার। ২০২৩ রিপিটেড বাংলাদেশ ছাত্রলীগ টর্চার্স মেক ক্যাম্পাসেস আনসেফ। ৩০ কোটি টাকার ডিজিটাল ইন্টারনেট সুবিধা সচল নেই, ক্যামেরা অকেজো ডিজিটাল সিলেট প্রকল্প। ২০২৪ মেডিকেল সেক্টরে মাফিয়া চক্র কাজ করে, হাইকোর্ট। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ। প্রোটেস্ট এগেইনস্ট স্যান্ড লিফটিং, 400 villagers appear before court in case against 10 fellows। শুরুতেই যাচ্ছি সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। আজিজ ভাই, আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি দাঁড়াতে পারছে না বেসিক ব্যাংক, ঋণের ৫২%ই খেলাপি, অনেক গ্রাহক লাপাত্তা। এত ঋণ খেলাপি কেন হলো? আসলে ব্যাংকে ঋণ প্রদানের আগে কি যাচাই বাছাই হতো না? কেন বিপর্যয় ডেকে আনলো এই ব্যাংকটি? ১৫ বছরে সব সেক্টরে কিন্তু নেক্সাস গড়ে উঠছে আলাদা আলাদাভাবে। ধরেন বেসিক ব্যাংকে আব্দুল হাই বাচ্চু, তিনি দেখেন কোনো কর্মকর্তা এবং ব্যাংকের কোনো নীতিমালা তোয়াক্কা না করে সমানে ফৌজদারির মাধ্যমে বিভিন্ন টাকা পয়সা উত্তোলন করতো, লোন দিত ইত্যাদি ইত্যাদি। সে প্রায় নিজেই ৭০ লক্ষ কোটি টাকা কানাডায় পাচার করেছে। তার বিরুদ্ধে ৩টি থানায় মামলা আছে, যেমন মতিঝিল, পল্টন, আপনার ক্যান্টনমেন্ট, গুলশান থানা, এরকম মামলা আছে। কিন্তু তাকে নাকি খুঁজে পাওয়া যায়নি। এবং প্রকাশ্যেই ছিলেন। হ্যাঁ, সে প্রকাশ্যে ছিল।
এরপরে এই 5ই আগস্টের পরিবর্তনের পরে ধরে নেওয়া হচ্ছে সে পালিয়েছে, কিন্তু তার বৈধ পাসপোর্ট বাদেই, বৈধ পাসপোর্ট কিন্তু পাওয়া গেছে, কিন্তু তার মানে সে ফৌজদারি পাসপোর্ট অথবা ভিন্নভাবে সে চলে গেছে ফ্যামিলি সহ। তো এখন এই লোকটি সম্পর্কে সারা সময়ই, ওই আওয়ামী লীগের সময়ই যখন ক্ষমতায়, তখনও কিন্তু আমরা বহু এটার সমালোচনা করেছি, কিন্তু এই বাচ্চু সাহেবকে কোনো গ্রেপ্তার করানো যায় নাই। সে এই বেসিক ব্যাংকটা একদম বসায় দিয়েছে। খুঁজেই পাওয়া যায়নি, খুঁজেও পাওয়া যায় নাই, ধরার চেষ্টাও করে নাই আসলে। সবগুলো থানাই বলে, কমিশন তো মাঝে মাঝেই তার বিষয়টি সামনে নিয়ে আসতেন, সামনে নিয়ে আসতো, আলোচনায় আসতো, সবসময় টক শোতে সবসময় প্রায় আলোচনা হতো, অর্থনৈতিক কিছু আলোচনা হলেই তার আলোচনায় আসতো। থানাগুলি তাকে খুঁজে পায় না, বলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম সব সেক্টরে এটা ছিল। হ্যাঁ, ধরেন প্রত্যেকটা, বিশেষ করে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ব্যাংক। এই যে কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর, এই যে নাইসম্যান, সে কিন্তু ব্যাংকটাকে মোটামুটি অর্থনৈতিক সেক্টরে মোটামুটিভাবে ঠিক রাখতে পারছে। তো সে কিন্তু বলে দিছে ব্যাংকগুলো ফোকলা করে ফেলছে, অনিয়মে ব্যাংকগুলোর টাকা লয়ে গেছে, অনিয়ম করে করে। একই ব্যাংকের ধরেন বোর্ড করছে, একই ফ্যামিলি নিয়ে, একই ব্যক্তি 3 ব্যাংকের ডাইরেক্টরশিপে আছে, এই ব্যাংক থেকে লোন নেয়, ও ব্যাংক থেকেও লোন নেয়, এই করে করে ব্যাংকগুলো সর্বশান্ত করে ফেলছে। এবং এই সরকার 5ই আগস্টের পরে যখন আসছে, আসলে কিন্তু অর্থনীতিটা একদমই ভঙ্গুর, বিশেষ করে ব্যাংক খাত তো একদমই নিঃস্ব হয়ে গেছে। এখন এখান থেকে টেনে তোলা আসলে খুবই কঠিন। তো এখন এই যে ঋণ খেলাপি হলো বেসিক ব্যাংক, এই ঋণ খেলাপি আসলে কেন হলো? ঋণ দেওয়ার আগে তো এক ধরনের যাচাই বাছাই না, সেক্ষেত্রে তো ধরেন যে ঋণ নেয় সে কিন্তু সব জায়গায় সন্তুষ্ট করেই নেয়। অফিসার সাহেবরাও, আমি একটা ব্যক্তিগত উদাহরণ দিই, আমার ইমিডিয়েট ছোট ভাই বোটানিতে মাস্টার, সে আমেরিকায় ছিল, তার এই 3rd ক্লাস সিটিজেন পছন্দ নেই, সে ফিরে আসছে। ফিরে আসে সে ওই গ্রামের বাড়ি এক জায়গা করে, জায়গা এক জায়গা করে সে খামার করবে, মানে গরুর খামার, ওই অস্ট্রেলিয়ান গরু টরু দিয়ে। তার লোন স্যাংশন হয়েছে, কিন্তু ফিল্ডে গিয়ে 10% টাকা দিতে হবে। আমাকে বলছে, আমি ব্যাংকের নাম বলছি না, ব্যাংকের চেয়ারম্যানের কাছে গেলাম। ব্যাংকের কিন্তু নিজস্ব চেয়ারম্যানের একটা তদন্ত কমিটি থাকে, তারা অন দ্য স্পট ডিসিশন নেয়। তারা ডিসিশন নিল, সেই লোক আউট, ম্যানেজার আউট, ঠিক আরেকজন আসছে, টাকা নিতে গেছে, আবার কয় 10% দেন, দিতে হবে। তো আমার কাছে ছোট ভাই বললো, আমি বললাম যে দেখে, এটা স্পিড মানি, এটা ঘুষ না, এটা জায়েজ হয়ে গেছে বাংলাদেশে, তুই দিয়ে ফেললে কর, না ফেললে করিস না। এরপর আর কি করবো, ওরেও সরাই দিলে একই কাজ করবে, একই কাজ, যে আসবে সেও একই কাজ করবে। তো ঘুষ দুর্নীতিটা তো জাতীয়করণ হয়ে গেছিল। মানুষের দেখেন 15 বছরে মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। সব লোক খালি নিজস্ব আখের গোছানো ছাড়া মাথার ভিতরে কিছু নাই। ধরেন আমরা সৎ আছি, আমরা বোধহয় সুযোগ পাইনি অথবা সুযোগ খুঁজি নাই, এই জন্যই। কিন্তু মনোজগৎ কিন্তু কলুষিত হয়ে গেছে। এই দেশের জাতির একদম যেটা মনোজগৎ, এটাকে একদম ক্রাশ করে ভেঙে দেওয়া হয়েছে। এই জাতি পুনর্গঠনে যে সংস্কার অনেক কিছু ইস্যু আসছে না, মানুষ যদি ঠিক না থাকে, মানুষ যদি দেশপ্রেমিক না হয়, মানুষের মনোজগৎ যদি দেশপ্রেমিক না হয়, আপনি সংস্কারে কি করবেন? ফাঁক তো ওর ভিতরেও করে নেবে। এই দেশটা পুনর্গঠন করতে হলে কমপক্ষে 20 বছর একটানা মানবিক বাংলাদেশের লক্ষ্য স্থির করে গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন তৈরি করার জন্য 20 বছর সরকার যে আসবে তাকেই আসলে স্থির থাকতে হবে। তার মানে 20 বছর কি একই সরকার থাকবে এরকম না? এক সরকার বলছি না, যেই আসুক, কিন্তু যেই আসুক, যে সরকারই আসুক, বেসিক জায়গাটা ঠিক রাখতে হবে, বেসিক জায়গাটা, এই জায়গাটা ঠিক রাখতে হবে। এছাড়া আসলে তাছাড়া মানুষের মনোযোগ 20 বছর না হলে, ধরেন একটা জেনারেশন যে তৈরি হয়ে গেছে, এখন যে জেনারেশন, ধরেন আমরা আছি, আমরা তো দেখছি, আমরা তো পাকিস্তান আমল থেকে দেখতেছি যে পার্থক্যটা করতে পারতেছি, যে পাকিস্তানে একটা রাজনীতিবিদ ছাত্রের চরিত্র কি ছিল, এখন কি হয়েছে, পার্থক্য আমরা করতে পারতেছি, কিন্তু ওদের জেনারেশন কিন্তু এখন পারতেছে না, কম্পেয়ার করতে চোখে দেখে নাই তো। তো সুতরাং যেমন আমি ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি, ফাইনাল ইয়ারে, তখন 3 বছরে অনার্স ছিল। তো আমি গ্রামে গেছি, এক লোক আসছে, সিনিয়র লোক আসছে, আমি আমার বাবার সাথে টেবিলে 2 চেয়ারে বসে কথা বলতেছি, তো দাঁড়ায় আছে। তা আমার আব্বা থাকে, ওই তুই ওখানে বয়,
বসছে, বসার পরে কোনো কথা বলে নাই আমার আব্বা, শুধু আমাকে বলছে যে দেখো বাবা, তুমি হয়তো বিরাট শিক্ষিত হবা, কিন্তু ওই লোকটা তোমার বয়সে একদিন বড় হলেও সে কিন্তু দুনিয়াটা তোমাকে একদিন চোখে দেখছে, প্র্যাকটিক্যাল নলেজ ওর একদিনের বেশি, সুতরাং সে তোমার রেসপেক্ট পেতে পারে। এই যে আমার জীবনে শিক্ষা হয়ে গেছে, আমি এটা মেনটেন করি। আমরা আগে আদর্শ লিপি পড়েছি, এখন তো এগুলো নাই, তো সুতরাং আমাদের কিন্তু যতই বলেন মানুষ গড়ার চেষ্টা শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই, এখন এই কালচারটা চর্চাটা উঠে গেছে। আসবে আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু শুভর কাছ থেকে শুনি আসি একই বিষয়ে। শুভ, আসলে যে এম এ আজিজ বললেন যে গত 15 বছরের যে দুঃশাসন বা যে সিস্টেম যে চেঞ্জ করে ফেলা বা নষ্ট সিস্টেমের মধ্যে ঢুকিয়ে ফেলা, এই জেনারেশনকে আসলে ভালো জিনিস দেখা থেকে বঞ্চিত করা হয়েছে, এবং এই কারণে যে নৈতিক স্খলন হয়েছে, স্খলনের কারণেই দেশ আজকে এরকম কিন্তু পুরো জাতি একটা ভঙ্গুর জাতিতে পরিণত হয়েছে, এবং দেশ কিন্তু এক প্রকার খাদের কিনারে, যেটা অমানবিক রাষ্ট্রে পরিণত হওয়ার পথে গিয়েছিল। আপনি কি তাই মনে করেন? প্রথমত হচ্ছে প্রথম কয়েক বছর তো হচ্ছে বোঝার জন্য সময় লাগে যে আসলে যেই সরকার এসেছে তাদের আসলে নিয়ত কি, এটা তো বোঝার জন্য একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত না গেলে, কারণ আমার তো তার আগে পর্যন্ত কোনো রাজনৈতিক জ্ঞান বা অভিজ্ঞতা ছিল না, আমি তো বাচ্চা, জীবনের কোনো জ্ঞানই তো নেই। তো এখন কিছু ঘটনা প্রবাহের মাধ্যমে, মানে আমাদের সময় থেকেই তো ইন্টারনেট হচ্ছে আমরা আমাদের জীবন ধারণের সহযোগী উপাদান হিসেবে পেয়েছি, তো বিভিন্ন লিটারেচার, মুভি, সিনেমা, বিভিন্ন ধরনের মাধ্যমে তো আমাদের হচ্ছে যে একটা দেশের আসলে সেই দেশের রাজনৈতিক সরকার কীরকম হওয়া উচিত বা অ্যাকচুয়ালি একটা দেশের শাসন ব্যবস্থা কীরকম হওয়া উচিত, এই নিয়ে তো হচ্ছে আমাদের ধারণাটা তো আসলে মানে জীবন কেন্দ্রিক না, আমরা তো এটা হয়েছে অন্য কোনো মাধ্যমে পেয়েছি। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে আমার মনে হয়েছে যে দেশ আসলে যেভাবে দেশে বিভিন্ন আইনের অপপ্রয়োগ চলছে, বিভিন্ন সরকারি যেই সংস্থাগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যেরকমভাবে হচ্ছে ডিহিউম্যানাইজ করা হচ্ছে, এবং মানুষ এবং সরকার পরস্পরের বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ সবাই এটা মেনেই নিচ্ছে যে গভর্নমেন্ট হচ্ছে শোষণ করবে আর আমরা হচ্ছি শোষিত হব, মানে এই ধারণাটা আপনাদের মাইন্ডসেট হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি, কারণ আমি ছোটবেলা থেকেই ধরেন আমি যদি বাংলা সিনেমাও দেখেছি, সেখানে দেখানো হয়েছে যে পুলিশের কাজ কি। পুলিশের কাজ হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো একটা অপরাধ ঘটলে সকল ঝামেলার নিষ্পত্তির পর পুলিশ সেখানে আসবে। আমরা সিনেমাতে কি দেখেছি, পুলিশ হচ্ছে ঘুষ খায়। আমরা সিনেমাতে দেখেছি যে রাজনীতিবিদ হচ্ছে অস্ত্র নিয়ে হচ্ছে ক্যাডারবাজি করে বেড়ায়। আমরা সিনেমাতে দেখেছি যে কোনো একটা রাজনৈতিক সংগঠনের কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, কলেজে গিয়ে হচ্ছে বোমাবাজি করা। তো এই জিনিসগুলো তো আমাদের কাছে নর্মালাইজ হয়ে গিয়েছে। কারণ কি, কারণ এই জিনিসগুলো তো আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে নর্মালভাবে। আমরা সিনেমাতেও যা দেখেছি, আমরা হচ্ছে যে বাস্তব জীবনেও আমরা পত্রিকায় দেখেছি যে অমুক বিশ্ববিদ্যালয়ে মারামারিতে এতজন আহত, এতজন নিহত। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থী হয়েছি তখনও দেখেছি যে রাজনৈতিক দল যেগুলো আছে এবং সেগুলোর যে ছাত্র সংগঠন, তারা ক্ষমতা কেন্দ্রিক কী ধরনের আচরণ শিক্ষার্থীদের সঙ্গে করে, এটা তো আমি ব্যক্তিগতভাবে দেখেছি। তো এই যে হতাশার একটা সিলসিলা, এটা তো সবসময় আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করে এসেছি, এবং আমার সমবয়সী, আমার সিনিয়র জুনিয়র যারা আছে, তারাও তো এই জিনিসটা এত বছর ধরে দেখেছে। তো এই কারণে ঘটনাটা হয়েছে কি, যে যখন আপনি অপরাধ দেখতে থাকবেন বছরের পর বছর ধরে, জিনিসটা তো হচ্ছে নরমালাইজ, সাধারণীকরণ হয়ে যায়, এটাই স্বাভাবিক বলে মনে হয়। হ্যাঁ, তো এক সময় মনে হয়েছে আমাদের যে তাহলে কি এইভাবেই চলবে। মানে আজ থেকে 5 বছর আগে যখন আমি মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তখন আমার মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় কি আরো 50 বছর এভাবেই চলবে। আমি দেখেছি যে হলে সিট হচ্ছে ফাঁকা পড়ে আছে হলগুলোতে, কিন্তু শিক্ষার্থীরা হচ্ছে হলে থাকতে পারতেছে না, কারণ ছাত্রলীগের অনুমতি ব্যতীত, তাদের হচ্ছে বরাদ্দ ব্যতীত কেউ হলে সিট পেতে পারবে না। হলে একটা হচ্ছে সিটের কৃত্রিম সংকট। এই জিনিসগুলো তো আমি ব্যক্তিগতভাবে হচ্ছে দেখে বেড়ে উঠেছি। জি, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। আমরা একটি সংবাদে দেখলাম মত প্রকাশে বাধা, আইন, ভয় ও চাপ, এটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনে প্রচুর লেখক, অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করা হয়েছিল বিগত সরকারের সময়। লেখক মোস্তাককে জেলখানায় নিয়ে হত্যা করা হয়। এত অসহনশীল হওয়ার কি দরকার ছিল তাদের? আসলে শুধু তো মাত্র তারাই হচ্ছে এফেক্টেড হয়েছে আইনে, তা কিন্তু না। এর বাইরেও অসংখ্য সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ,
এমনকি খেটে খাওয়া মানুষ যারা সোশ্যাল মিডিয়াও ব্যবহার করে না, এরকম মানুষও হচ্ছে ডিএস এর শিকার হয়েছে। যেমন হচ্ছে আপনি তো হচ্ছে মোস্তাক ভাইয়ের কথা বললেন, তাকে তো খুন করা হলো জেলে নিয়ে, কিশোর ভাই এখন বিদেশে আছেন। কিন্তু খাদিজা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে হচ্ছে একটা টক শোতে প্রশ্ন করার কারণে তার বিরুদ্ধে ডিএসএতে মামলা হয় এবং 15 মাসের বেশি তাকে জেলে রাখা হয়। এবং সেই শিক্ষার্থীকে এত বেশি টর্চার করা হয় যে সে কিছুদিনের জন্য অস্থায়ীভাবে পঙ্গুত্ব হচ্ছে তাকে বরণ করে নিতে হয়। এখন এই যে আপনি বললেন যে অসহনশীল হওয়ার দরকার ছিল কিনা, তাহলে তো নিবর্তনমূলক কোনো আইন দিয়ে জনগণকে কন্ট্রোলে রাখার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সরকার যখন জানে যে আমি যা করছি সেটা তো আমি ঠিক করছি না, আমি তো জনগণকে শোষণ করছি, জনগণ তো এর বিপরীতে রেজিস্ট্যান্স দেখাবে, এর বিরুদ্ধে কথা বলবে। কথা বলার জায়গা কোথায়? একটা টাইমে তো হচ্ছে পত্রিকা এবং চায়ের দোকানের আড্ডা ব্যতীত হচ্ছে রাজনৈতিক আলাপ করার ক্ষেত্র ছিল না। কিন্তু গত 10 বা 15 বছরে তো সোশ্যাল মিডিয়া এসেছে। তো এখন সোশ্যাল মিডিয়া তো হচ্ছে রাজনৈতিক আলাপই হোক বা রাজনৈতিক আন্দোলনকে সমন্বয় করা হোক, যে কোনো ব্যাপারেই তো সোশ্যাল মিডিয়ার সেই যে আমাদের একটা বড় ধরনের ভূমিকা আছে। এটা হচ্ছে আরব বসন্ত থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটা বড় বড় গণ অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়ার একটা বড় মানে প্রভাব ছিল। তো এখন এইটাকে আপনি রুখবেন কিভাবে, যখন আপনি জানেন যে আপনি যা করছেন তা ঠিক করছেন না এবং এর বিরুদ্ধে জনগণ কথা বলবেই? তখন আপনি তো অবশ্যই নিবর্তনমূলক একটা আইন করবেনই। মানে সরকারের কাছে এটার প্রয়োজনীয়তা ছিল জনগণকে শোষণ করার জন্য, জনগণকে লাইনে রাখার জন্য। আর আমাদের কাছে তো এটা আসলে মানে যদি আপনি দেখেন যে নীতিগত দিক থেকে তো এইরকম আইনের কোনো প্রয়োজনীয়তা নাই। পৃথিবীর বিভিন্ন দেশে ডিজিটাল সিকিউরিটির জন্য যে সকল অ্যাক্ট আছে আপনি সেগুলো পড়ে দেখেন, সেগুলোতে কোনোটাতেই হচ্ছে সেইগুলো বেসিকলি হচ্ছে জনগণের যে তথ্য আছে সেটা নিরাপত্তার আইন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে জেলে পুরে নিয়ে রাখবে, এই ধরনের আইন বাংলাদেশ ব্যতীত আর কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। কিন্তু সরকারের কাছে এটা মানে অতীব প্রয়োজনীয় হয়ে উঠেছিল এই কারণে যে তারা চাচ্ছিল জনগণকে কন্ট্রোল করতে, তাদের কথা বলতে না দিতে, শোষণ করে সেই শোষিত জনগণকে চুপ করিয়ে রাখতে। শুভ, ধন্যবাদ। একই বিষয়ে আজিজ ভাই, শুভ যেটি বললো যে জনগণকে কন্ট্রোল করতে, জনগণকে নিয়ন্ত্রণ করতে হলো কেন সরকারের? জনগণ কি সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? এই রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক, সেই সম্পর্কটি কি আলাদা হয়ে গিয়েছিল? 1975 সালের জানুয়ারি 25 তারিখে বাকশাল হয়, এরপরেই কিন্তু পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ যতক্ষণ পর্যন্ত মানুষের বাক স্বাধীনতা বন্ধ করা না যাবে ততক্ষণ পর্যন্ত স্বৈরাচারী কায়দা, স্বৈরাচারী নিয়ন্ত্রণ কিন্তু প্রতিষ্ঠা করা যাবে না। ডিজিটাল সিকিউরিটি আইন যেটা বললো যে আপনার এই যে মাস মিডিয়ার যুগে, হ্যাঁ, এখন যে বেসুমার ওপেন কথা বলে দেশে বিদেশে, ধরেন আমেরিকার থেকে। শুভ কিন্তু আরেকটি কথা বললো যে একটা সময় কিন্তু চায়ের দোকান বা নানান আড্ডায় কিন্তু সরকারের সমালোচনা হতো। তখন তো এই দেখেন না, রাস্তা পার দেয় তাও মোবাইল দেখে, ওইগুলি করে। এখন তো মানুষ তো এই ডিজিটাল যুগে তথ্যের সাথেই হেঁটে বেড়ায়, ডিজিটাল যুগে ঢুকে গেছে। কিন্তু ডিজিটাল সিকিউরিটি একটা সবচাইতে বেশি রকম রিপ্রেশনাল ভূমিকা নিয়েছে মিডিয়ার বিরুদ্ধে। মানে অন্যর জন্য তো নিবর্তন করতোই, মিডিয়ার স্বাধীনতা ছিল না তো। কারণ আমি যদি অপমান হয়েছি মনে হয় আপনি আমার পক্ষ থেকে অভিযোগ করতে পারতেন। আর সাধারণত মামলায় যিনি অফেন্ডেড, যিনি ক্ষতিগ্রস্ত, তিনি বাদী হবেন। এইটাই ছিল আমি এখন অপমান হয়েছি মনে করলো, অনুমান করলো যে সেই টেকটাপ থেকে একজন, তিনি আমার পক্ষ হয়ে মামলা করতে পারবেন। এবং এই মামলায় কোনো বেল ছিল না। কিন্তু এখানে আজিজ ভাই, গণমাধ্যমে যদি মনে করেন কোনো অসত্য তথ্য বা কোনো গুজব রটায়, সেটার জন্য তো একেবারে শুরু থেকেই এক ধরনের আইন রয়েছেই। তারপরে আবার গণমাধ্যম নিয়ন্ত্রণ না এটি সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের কিছু প্র্যাকটিস আছে। ধরেন আমি কেরিয়ার শুরু বাংলাদেশ অবজারভারে এত ভেরিফাই করে নিউজ ছাপা হতো। অ্যাপিলেট ডিভিশনের রায় অ্যাপিলেট ডিভিশনের রিভিশন বেঞ্চে চেঞ্জ হতে পারে, কিন্তু অবজারভারে একটা রিপোর্ট ছাপা হলে বাস্তবায়ন হয় নাই, এই রেকর্ড আমি দেখি নাই। এরপরে ডেইলি স্টারে আসছি, এসএফ আলী ফাউন্ডের এডিটর। নিউজে যদি কেউ কোনো আপত্তি করতো, আগে তো, এখন তো ধরে রেকর্ড করে, টেলিভিশনে রেকর্ড থাকে। এখন একজন বক্তৃতা দিয়েই হঠাৎ করে বলতে পারে না আমি এই কথা বলতে পারি নাই,
বলি নাই, কিন্তু আগে কিন্তু ডেইলি স্টারের সময়ও কিন্তু টেলিভিশনের এরকম এত সংখ্যা ছিল না, শুধু বিটিভি ছিল, এটা তো সরকার নিয়ন্ত্রিত। হ্যাঁ, তো তখন আপনার যার ফলে প্রায়ই দেখা গেল বিপত্তি দেখলে পলিটিশিয়ান বা কেউ কথা বললেই নিউজ পেপারে ছাপা হতো, সে ডিনাই করতো। আমরা কার্টিসি একটা রিজয়েন্ডার দেওয়া হতো, মানে তার উত্তরটা সেম সাইজে ডেইলি স্টারে যেভাবে ছাপা হয়েছে তার প্রতিবাদ আসলে ঠিক সেমভাবে ট্রিটমেন্ট দিয়ে ছাপা হতো। হ্যাঁ, এখন আপনি দেখেন এইগুলো লাগে না, অপমান হলে এখন অবশ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা ছিল আওয়ামী লীগের সময়ে সেটা কিন্তু সংশোধন হয়েছে। এখানে দু একটা জায়গায় আপত্তি আছে, সে আপত্তি জানানো হয়েছে, আশা করি যে সেটাও সংশোধন হবে। অর্থাৎ সাইবার সিকিউরিটি অ্যাক্ট দরকার আছে পৃথিবীতে, কারণ এই যে মাস মিডিয়া, ইউটিউব, ফেসবুক যেভাবে আগ্রাসন চালায়, আপনার এটার থেকে তো সরকারের সিক্রেসি রাখতে হবে, এখানে একটা আইন তো লাগবে। কিন্তু এই আইন যদি বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করে, সেই আইন তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ ফ্রিডম, মানুষের ফ্রিডমটা তো সর্বাগ্রে, এটা রাখতে হবে। সুতরাং আগের যে ডিজিটাল আইন, এটাকে আমরা বিশেষ করে সরকারের মানুষকে নিয়ন্ত্রণ করা এটা ছিল রাজনৈতিক ভাবে মানুষকে। আপনি দেখেন অনেক উদাহরণ আছে, যেমন নারী নির্যাতন মামলা ছিল আগে, এখন কিন্তু তদন্ত হয় আগে। আপনার কোনো নারী কোনো পুরুষের বিরুদ্ধে মামলা করলেই আগে জেল, নন বেলেবল, আগে জেলে যাইতে হবে ব্যাস। এখন কিছু আইন সংশোধন হচ্ছে, না, আগে তদন্ত করে দেখা হবে সত্যি নির্যাতন হয়েছে কিনা। আইন থাকুক, কিন্তু সেটির প্রয়োগের পদ্ধতিগত পরিবর্তন আনা যায়। আমি তো মনে করি যে প্রত্যেকটা এই ধরনের আইন যেটা মানুষের সাথে সম্পর্কিত, প্রত্যেকটা আইনে একটা ক্লজ থাকা উচিত। কেউ যদি মিথ্যা অভিযোগ করে তাহলে তাকে একই দণ্ডে দণ্ডিত, মানে নিশ্চয়ই এখন যে বর্তমান সরকার রয়েছে তারা এই বিষয়গুলো তো ভাববেন এবং ভাবছেনও, কিছু কিছু পরিবর্তন দৃশ্যমানও হচ্ছে। যে আজ আরেকটি বিষয়ে আপনার কাছ থেকে শুনবো, সেটি হচ্ছে ডিজিটাল সিলেট প্রকল্প। 30 কোটি টাকার ইন্টারনেট অচল, ক্যামেরা অকেজো। আওয়ামী লীগের ডিজিটাল বলতে আসলে কি বোঝাতো আওয়ামী লীগ সরকার? 1990 সাল থেকে বাংলাদেশের ডিজিটাল যাত্রা, ডিজিটাল পদ্ধতি সরকার ঘটা করে 2009 ডিজিটাইজেশন করতে গেল কেন আসলে? আমি মুখে বলি যে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে, আমি বলি আমি তো ডেটা পাই না রাস্তায়, আমার মোবাইলে ডেটা পয়সা দেই, পয়সা নাই উধাও, অথবা ডাটা কাজ করে না, কেটে যায়, লাইন কেটে যায়। তো সিলেট এবং কক্সবাজারে গভর্নমেন্ট আলাদা প্রজেক্ট করছে, সেখানে ধরেন আপনার পুরা হসপিটাল থেকে শুরু করে, ওসমানী হসপিটাল থেকে শুরু করে সারা শহর আপনার ক্যামেরা ফিট করছে, যাতে আপনার দুষ্কৃতিকারী এদেরকে ফেস চেনা যায়, মানে সব রেকর্ড রাখা যায়। কিন্তু দেখা গেল এই প্রজেক্টটা আবার এক্সটেনশন করছে, সেখানে এই প্রজেক্টটা মূলত টাকা খাওয়ার। এরকম আওয়ামী লীগের সময় প্রচুর প্রজেক্ট করছে, যেমন ধরেন আপনাদের গর্ব করার কথা আজকের দিনের ওদের জন্য রূপপুর অ্যাটমিক এনার্জি সেন্টার, এটা তো সবচাইতে বিগেস্ট প্রজেক্ট আমি বলবো বাংলাদেশের, কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এইটা কিন্তু আপনার ওই টুকু সাহেব, সিরাজগঞ্জের টুকু এনার্জি প্রতিমন্ত্রী ছিল, তার বাবা কিন্তু প্রজেক্টটা করছিল, ডনে ছাপা হয়েছে, ডনের রেকর্ডটা আমার কাছে আছে। এইটা যেমন আমাদের দেশে ইলেকট্রিক প্ল্যান্ট, যেগুলো ইলেকট্রিসিটি বিদ্যুৎ প্ল্যান্ট আছে, এই প্ল্যান্টের 49% প্ল্যান্ট অলস বসে থাকে, এগুলো প্রোডাকশন দেয় না। কি দেয় না কারণ কি? এখান থেকে সঞ্চালন লাইন, বিদ্যুৎ যে পাস করবে এই লাইন নেই, কারণ ওখানে তো টাকা নেই, ওখানে তো অল্প টাকা বাজেট, ওখানে তো ঘুষ চুরি করা যাবে না। ঠিক এই অ্যাটমিক এনার্জি কমিশন সহসা কিন্তু স্টার্ট করা যাবে না, কারণ ওখান থেকে বিদ্যুতের সঞ্চালন লাইন নেন। প্রজেক্ট একটা টাকা খাওয়ার, ওই দেখেন ওই টিউলিপ সহ টাকা মাল ভাগাভাগি করে লেগে গেছে, দাম বাড়ায়, তো ওটা কিন্তু সহজে স্টার্ট হবে না। আমি ওই ইকবাল মাহমুদ টুকুই আমাকে ওই ডনের রিপোর্টটা দিয়ে বলছে, দেখেন এই প্রজেক্ট চালু হচ্ছে না সহজে। মানুষের আবারও শুনবো শুভর কাছ থেকে একটু একই বিষয় শুনি। শুভ, আসলে আমরা দেখেছি বিগত সরকার স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই বিশ্বমানের করবার যে এক ধরনের প্রবণতা দেখা গেছে, এবং প্রকল্পের পর প্রকল্প, এগুলো আসলে কি ফ্যাসিবাদের ক্যারেক্টারটাই কি এরকম যে মানুষকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখা? খরচটা বিশ্বমানের, কিন্তু কাজগুলো আসলে বিলো স্ট্যান্ডার্ড
মানের। কারণ হচ্ছে যে আমি যদি বলি যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1450 কোটি টাকার হচ্ছে একটা বাজেট এসেছিল, তখন আমাদের ভিসি ছিলেন হচ্ছে ফারজানা ইসলাম। তো তখন ছেলেদের এবং মেয়েদের জন্য আবাসন সংকট নিরসনের জন্য হল করা হবে অনেকগুলো, তো নতুন 6টা হল করা হলো। সে প্রত্যেকটা হলের জন্য বাজেট হচ্ছে 70-75 কোটি টাকা করে, এবং হল বানানোর পর দেখা গেল যে সেই হলের কোনো মানে জানালা দিয়ে পানি ঢুকে, যখন হচ্ছে বৃষ্টি আসে লাইটগুলো খুলে পড়ে যাচ্ছে বাল্ব, তারপর হচ্ছে ওয়াশরুমের হচ্ছে যে ফিটিংগুলো সেগুলো ঠিকঠাক নেই, পানি লিক করে। তো পুরো বাংলাদেশের অবস্থাই এরকম, যতগুলো মেগা প্রজেক্ট আছে 2-1টা বাদ দিলে কোনোটারই মনে হয় না কাজের মান হচ্ছে যথেষ্ট ধরনের হয়েছে। কারণ হচ্ছে সরকার মূলত এই যে বিভিন্ন প্রজেক্টগুলো এগুলো হচ্ছে সিম্বল হিসেবে মানুষের সামনে তুলে ধরেছে। আপনার হচ্ছে মানবিক উন্নয়ন কতটা এটা তো আসলে বোঝা যায় না। আমি তো মানুষকে দেখে বুঝতে পারবো না সে কতটা সুখী, সে কতটা সুখে আছে, কতটা উন্নত হলো তার জীবন মানের উন্নয়ন কতটা হয়েছে, এটা তো আমি আসলে দেখে বুঝতে পারবো না। তো এইগুলো বোঝার জন্য তারা তাদের মতো করে কিছু সিম্বল আমাদের সামনে হাজির করেছে। পদ্মা সেতু দেখা যায়, কিন্তু এগুলো তো কসমেটিক্স ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো বেসিক ডেভেলপমেন্ট বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে মানুষের জীবন মানের উন্নয়ন। এখন আসলে আমার দেশে যদি 2 কোটি মানুষ না খেয়ে থাকে, তো আমি 3টে পদ্মা সেতু দিয়ে কি করব? বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমি 2000, 5000, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করছি, কিন্তু সেই এগুলো আজিজ ভাই যেটি বললেন যে এগুলো হচ্ছে, এবং আপনিও বললেন যে বিশ্বমানের প্রকল্প, বিশ্বমানের বরাদ্দ, কিন্তু একেবারে বিলো কোয়ালিটির। ভারতে একই প্ল্যান করছে 1/3 বাজেটে, একই ওই রাশিয়া করে দিছে একই। আমাদের যেখানে যা করছে আমাদেরটা 3 গুণ বাজেট, আর ভারতে সেম জিনিস করে দিছে, সেম মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, সেখানে কোয়ালিটি ভালো কিন্তু 1/3 বাজেট। হ্যাঁ, সেটা বিশ্বমানের বাজেট না, বিশ্বমানের কোয়ালিটিও নেই, বিশ্বমানের বাজেটও নেই, কমপক্ষে 3 গুণ। আর জাহাঙ্গীরনগরের বাজেট করলো না, ওটা ও ভুলে গেছে কিনা জানি না, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ওই ফারজানা ভিসির কাছে 60 কোটি টাকা কমিশন চাইছিল ওই এইটা অ্যালটমেন্ট হওয়ার পরে। তার মানে টাকা কত জায়গায় বিতরণ হইতো। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সম্পাদক যারা আছে তাদেরকে হচ্ছে বহিষ্কারও হতে হয়েছিল এই ঘটনার পর, যেহেতু ঘটনাটি প্রকাশ্যে চলে এসেছে, এবং এটাকে তারা দেখিয়েছিল ঈদ সেলামি হিসেবে, যে ভিসির কাছ থেকে তারা সেলামি পাচ্ছে, ঈদ সেলামি 60 কোটি টাকা। হ্যাঁ, জি। তারপরেও আমরা 5 জুলাই পরবর্তী সময়ে এখন একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আছি। আমরা একটা সুন্দর আগামীর যে বাংলাদেশ বা নতুন যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে এক ধরনের সম্ভাবনা বা প্রত্যাশা আমাদের রয়েছে। আপনার কি পরামর্শ এই সরকারকে বা প্রত্যাশাকে? উন্নয়ন তো আসলে মানুষের জীবনমানের উন্নয়ন হবার কথা। আমি রাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতায় বসে জনবিচ্ছিন্ন কিছু প্রজেক্ট নিয়ে হচ্ছে দেশের অর্থনৈতিক রাজনৈতিক কোনো উন্নতি সাধনই আমি করতে পারবো না। যে কোনো প্রজেক্ট থেকে শুরু করে যে কোনো আইন, প্রত্যেকটাই হচ্ছে জনগণ কি চায়, কোনটায় তাদের ভালো হয় না হয়, এটা জেনে বুঝে তারপর করা। এখন অবশ্যই বাংলাদেশের 16 কোটি, 18 কোটি বা 20 কোটি জনগণের মতামত তো সরকার নিতে পারবে না। এটার জন্য স্থানীয় সরকারের যে কাঠামো, আমরা জানি যে স্থানীয় সরকার কাঠামো হয় মূলত জোরদারি পদ্ধতিতে, যার যেই এলাকায় ক্ষমতা বেশি, যার হচ্ছে লাঠিয়াল বাহিনী বেশি, সেই অঞ্চলের স্থানীয় সরকারের প্রধান হন। তো এই চর্চাগুলো আমাদের যা চলে আসতেছে গত 50-55 বছর ধরে, এটাকে পরিবর্তন করতে হবে। আমূল পরিবর্তন দরকার। প্রত্যেকটা অফিস আদালত যেভাবে চলে, হ্যাঁ, এটা দীর্ঘ সময়ের ব্যাপার, এটা রাতারাতি সম্ভব। আজিজ ভাই, আপনার পরামর্শ এবং প্রত্যাশা? এটা হচ্ছে যে ধরেন যারা এই গণঅভ্যুত্থানে 5 তারিখের সময় এত মানে সমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে, যা অতীতে কখনোই আসে নাই, এবং এই সমর্থনটাকে অটুট রেখে সবার সাথে আন্তরিক সম্পর্ক রক্ষা করে আমার মনে হয় দেশটা রাইট পথে পরিচালনা করা দরকার। জি, ধন্যবাদ আজিজ, ধন্যবাদ শুভ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস, এগুলো ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।